নমস্কার। বিক্রমভীরা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধা প্যাকেটটার সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা বাতাসটা থেমে গেলেও তার গায়ে কাঁটা দিয়ে উঠছে এখনও। শরীরের লোম খাড়া হয়ে আছে। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু চারপাশের নিস্তব্ধতা অস্বাভাবিক ভয়ঙ্করভাবে চুপচাপ, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস চেপে আছে। সে হাঁটু মুড়ে প্যাকেটটার পাশে বসে পড়ল। তার মনে হলো এই প্যাকেটটার মধ্যেই লুকিয়ে আছে সেই রাতের আর্তনাদী মহিলা কণ্ঠের কোনো সংকেত। কাঁপা হাতে প্যাকেটটা খুলে দেখল ভেতরে ফলের খোসা, কাগজ, নোংরা আবর্জনা। এক মুহূর্তের জন্য সে ভেবেই নিল ভুল করেছে এখানে সময় নষ্ট করে। সে প্যাকেটটা সরিয়ে দিতে যাবে, ঠিক তখনই চোখে পড়ল কাগজের ছেঁড়া একটা টুকরো। তার মনে পড়ল বুলির আঁকা ছবির সেই ছেঁড়া কাগজের টুকরোর কথা। এগুলো কি সেই ছবিরই টুকরো? সে কৌতূহলে টুকরোটা হাতে নিতেই বুঝতে পারল এটা কোনো স্টুডিওতে তোলা আসল ছবি। এবার আর দেরি না করে প্যাকেটটা উপুর করে ফেলল রাস্তার পাশে। নোংরার মাঝখান থেকে বেরিয়ে এলো ছিন্ন বিচ্ছিন্ন কিছু ছবি। এক একটা টুকরোয় কারোর মুখ, কারোর শরীরের অংশ, পিছনে কিছু দৃশ্যপট। স্নিগ্ধা ধাক্কা খেল যেন। একটাতে স্পষ্ট রিনির মুখের অর্ধেক দেখা যাচ্ছে, আরেকটাতে একজন পুরুষের মুখ। সে সুবীর নয়। ঠিক তখনই পাশ দিয়ে দুজন পথচারী হেঁটে যাচ্ছে। তাদের চোখ স্নিগ্ধার দিকে, কৌতূহলী দৃষ্টি। স্নিগ্ধা এক মুহূর্ত দেরি করল না। ছবির টুকরোগুলো তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে আঁচলের মধ্যে বেঁধে ফেলল। তারপর একবার চারপাশটা দেখে দ্রুত পা ফেলে বাড়ির দিকে ফিরে এলো। ভেতরে তার হৃৎপিণ্ড যেন ধুকধুক করছে। কি আছে এই ছেঁড়া ছবির ভেতর? কেন এগুলো কালো বাইকের লোকটা এখানে ফেলল? আর এই ছবির এই পুরুষ কে সে? এই ছবিগুলোর ভেতরেই কি লুকিয়ে আছে কোনো এক অজানা সত্য? স্নিগ্ধা বাড়ি ফিরে দোতলায় উঠে এলো। পায়ে যেন বল নেই, তবুও সে নিজেকে টেনে নিয়ে গেল একটি ঘরে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে টেবিলের সামনে বসে পড়ল। আঁচলে বাঁধা ছেঁড়া ছবিগুলো বের করে ধীরে ধীরে সাজাতে লাগলো। ছবির প্রতিটা টুকরো যেন নিঃশব্দে কিছু বলছে। একটা, দুটো, তারপর আরও কয়েকটা টুকরো মেলাতেই রিনির মুখ ফুটে উঠল। হাসি লেগে আছে ঠোঁটে, কপালে সিঁদুর, গলায় ভারী হার। ছবি দেখে সে বুঝতে পারল এটা বিয়ের পরের কোনো মুহূর্ত। কিন্তু ঠিক তখনই পাশের টুকরোটা জুড়তেই স্নিগ্ধা থমকে গেল। রিনির পাশে দাঁড়ানো একজন পুরুষ, গা ঘেঁষে কাঁধে হাত রেখে। দুজনের চোখে মুখে একান্ত ঘনিষ্ঠতা, দাম্পত্যের মতো সহজ সম্পর্ক। কিন্তু পুরুষটা সম্পূর্ণ অচেনা। স্নিগ্ধা তাকে চেনে না। এই মুখ সে আগে কখনো দেখেনি। সুবীর তো একেবারেই নয়। পুরো দৃশ্যটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে, এক অন্য জীবনের অন্য গল্পের ছবি। সে কেঁপে উঠল। রিনির মুখে হাসি, চোখে আলতো এক মায়া। পুরুষটির চোখ জোড়া যদিও ক্যামেরার দিকে নয়, কোথাও যেন শূন্যে স্থির। মুখটা পরিষ্কার নয়, আবর্জনার দাগ
এখনও লেগে আছে ছবির গায়ে। স্নিগ্ধা নরম কাপড় দিয়ে মুছে ফেলার চেষ্টা করল, তবু দাগ পুরো গেল না। তার চোখ বারবার ছুটে যাচ্ছে অপরিচিত পুরুষটির মুখে। কে এই মানুষটা? আর এই ছবি কে ছিঁড়েছে? রিনি নাকি সুবীর? কিন্তু কেন ছবিটা ছিঁড়ে ফেলেছে? আর কালো বাইকের চালকই এই ছবির টুকরো দূরে ছুঁড়ে ফেলে গেল কেন? সব প্রশ্ন গুলিয়ে যাচ্ছে। স্নিগ্ধা এবার আঠা দিয়ে ছবিটুকু জুড়তে লাগলো, একটানা নিঃশ্বাস ফেলে। মনে হচ্ছে ছবির মধ্যে লুকিয়ে আছে কোনো অদৃশ্য কাঁটা, যা একবার ধরলে রক্ত বেরোবে। স্নিগ্ধা জানে না কে এই লোক, কিন্তু তার মন বলছে এই অপরিচিত পুরুষটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে শেষ টুকরোটা জোড়া দিতে দিতে ভাবল, এই পুরুষটির সাথে রিনির কি সম্পর্ক? আমাকে তা জানতেই হবে। ঠিক তখনই তন্ময়ের গলা কানে এলো, স্নিগ্ধা। স্নিগ্ধা সাড়া দিল না। তাড়াতাড়ি ছবির শেষ টুকরোটা জুড়ে একটি খাতার ভেতর লুকিয়ে ফেলল, যেন কেউ দেখে না ফেলে। তারপর খাতাটা নিয়ে উঠে এসে দরজা খুলে নিজেদের ঘরে গেল। তন্ময় খাটে বসে চা খাচ্ছে। চোখ খুলে তাকিয়ে রাগত গলায় বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ডেকে সাড়া পেলাম না। স্নিগ্ধা কোনো কথা না বলে ধীরে ধীরে খাতাটা খুলে তার ভেতরের ছবিটা বের করল। ছবিটা তন্ময়ের সামনে ধরে বলল, এই লোকটিকে দেখো তো। রিনির পাশে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা স্বামী স্ত্রী। কে এই লোকটা? তুমি কখনো দেখেছ? তন্ময় ভুরু কুঁচকে ছবিটার দিকে তাকিয়ে মাথা নাড়ল। না, কোনো দিন দেখিনি। রিনিদের কোনো আত্মীয় হবে হয়তো। এখন যাও, মালিনীদি চা খেতে ডাকছে। স্নিগ্ধা একটু থমকালো। ছবিটার গুরুত্ব তন্ময় যেন একদমই বুঝছে না। তার ভেতরে একরকম বিরক্তি জমে উঠল। সে যেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে, তন্ময়ের কাছে তা যেন একেবারে তুচ্ছ। সে চুপচাপ ছবি শুদ্ধ খাতাটা আবার বন্ধ করে আলমারির ভেতর গুছিয়ে রাখল। তারপর ঘর থেকে বেরিয়ে নেমে গেল নিচতলায়। সে রান্নাঘরে ঢুকল। মালিনী কড়াইয়ে মাছের ঝোলে খুন্তি নাড়তে নাড়তে বলল, বৌদি, চা তৈরি করে রেখেছি, খেয়ে নাও। স্নিগ্ধা শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, আমার জন্য তোমায় আর কিছু করতে হবে না। আমার খাবার আমি নিজেই বানিয়ে নেব। এই বলে সে সোজা খাওয়ার ঘরে গিয়ে মুড়ির কৌটো বের করল। মালিনী রান্নাঘরের দরজা থেকে মুখ বাড়িয়ে বলল, তাতে তো খরচাটা দ্বিগুণ হবে বৌদি। স্নিগ্ধা ঘুরে তাকিয়ে বলল, এই সংসারটা আমার। খরচ কিভাবে চলবে সেটা আমি ঠিক করব, তোমায় ভাবার দরকার নেই। মালিনী গম্ভীর গলায় বলল, আমি এখন এই পরিবারের একজন সদস্য বৌদি, ভাবতে তো হবেই। স্নিগ্ধার ধৈর্য ভেঙে গেল। সামনে এগিয়ে গিয়ে ফুঁসে উঠল সে, কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো বলো তো? সবাইকে নিজের কবজায় নিয়ে নিয়েছো, একমাত্র আমাকেই পারছো না। কিন্তু আমি জানি তোমার আসল চেহারা কি। এই সময় তন্ময় চায়ের কাপ হাতে খাওয়ার ঘরে ঢুকল। স্নিগ্ধার শেষ কথাগুলো কানে যেতেই রাগে ফেটে পড়ল। এ কি বলছো তুমি স্নিগ্ধা? মালিনীদি দিন রাত খেটে আমাদের সবার দেখাশোনা করছে, আর তুমি ওকে এভাবে অপমান করছো? স্নিগ্ধা একটাও কথা না বলে মুড়ির বাটিতে কিছুটা মুড়ি ঢেলে নিয়ে খাওয়ার ঘর থেকে বেরিয়ে গেল। তন্ময় ঘুরে মালিনীকে বলল, ও যা বলল কিছু মনে করো না মালিনীদি, ওর শরীরটা আজকাল ভালো লাগছে না, মেজাজটা তাই খারাপ। মালিনী মাথা নাড়ল। না দাদাবাবু,
কিচ্ছু মনে করিনি। তন্ময় চায়ের কাপটা টেবিলে রেখে দোতলায় উঠে এলো। স্নিগ্ধা হল ঘরে বসে মুড়ি খাচ্ছে। তন্ময় বলল, আজকাল ভালো কাজের লোক পাওয়া দুষ্কর, আর তুমি তাকে অপমান করছো। স্নিগ্ধা মাথা তুলল, চোখে স্পষ্ট রাগ আর সন্দেহ। তুমি দেখছো না মালিনীদি আস্তে আস্তে পুরো সংসারটাই নিজের মুঠোয় নিচ্ছে? তার উদ্দেশ্য নিঃসন্দেহে ভালো নয়। তন্ময় বিরক্ত গলায় বলল, তুমি ভুল বুঝছো ওকে। সব কিছুতে সন্দেহ করাটা তোমার অভ্যাস হয়ে গেছে। না, আমি ভুল করছি না। এক্ষুনি ব্যবস্থা না নিলে পরে পস্তাতে হবে, স্নিগ্ধা দৃঢ় স্বরে বলল। তন্ময়ের ধৈর্য চুকল। চুপ করো, ওকে হিংসা করছো তুমি, এ কথা স্বীকার করো। হিংসা না, সন্দেহ। আর সেই সন্দেহের পিছনে কারণও আছে। গভীর রাতে আমি ওকে ছাদে দেখেছি, নির্ঘাত গোপন কিছু করছিল। শুধু শুধু কাউকে দোষারোপ করো না, তন্ময় গলা চড়িয়ে বলল। তারপর কথার উত্তর না শুনেই নিজেদের ঘরে চলে গেল। স্নিগ্ধা চুপচাপ বসে থাকল। চোখের কোণে জল জমেছে। কেউ তার কথা বিশ্বাস করছে না, তবে তার মন বলছে মালিনীর আচরণ স্বাভাবিক নয়। সে এখনও নিশ্চিত নয় ওই নিখোঁজ মূর্তিটা আদৌ মালিনী নিয়েছে কিনা। তবুও সন্দেহটা তার বুকের মধ্যে কুয়াশার মতো জমে রইল। স্নিগ্ধা ঘরটা গুছিয়ে রাখছে। তন্ময় স্নান সেরে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আর চোখে তার দিকে একবার তাকালো। কিছু বলল না। তারপর নিচে নেমে গেল খাবার খেতে। স্নিগ্ধাও কিছু বলল না। অভিমানে সে নিচে নামল না। তন্ময়ের খাওয়ার সময় সে পাশে থেকে খাবার পরিবেশন করে। অফিস যাওয়ার আগে তন্ময়ের জামা কাপড়, ব্যাগ, টিফিন সব কিছু গুছিয়ে দেয়। কিন্তু আজ কিছুই করল না সে। সে মনে মনে ভাবল, মালিনী তো আছেই এখন সব কিছু করার জন্য। আমি না থাকলেও চলবে, কারোর আর আমাকে দরকার নেই। তন্ময় খেতে বসল। স্নিগ্ধাকে না দেখে তারও মন খারাপ হলো, কিন্তু সে কিছু বলল না। চুপচাপ খাওয়া শুরু করলো। পাশে বসে বাবা, কাকু, হরিপদ সবাই গল্প করতে করতে খাচ্ছে। ওদিকে স্নিগ্ধা ঘর গোছাতে গোছাতে ভাবতে লাগলো, সেদিন রাতের অন্ধকারে যে ছবিটা উড়ে এসে পড়েছিল তার পায়ের কাছে, সেই ছবির মহিলাটি কে? সে কিভাবে জানবে? মুখে বর্ণনা করে বললেও কেউ তো চিনে উঠতে পারবে না। চোখ, মুখ, চুল সব মিলিয়ে অচেনা এক মুখ, যেটা শুধু তার মনের ভেতর গেঁথে আছে। হঠাৎ তার মাথায় একটা ভাবনা এলো, ছবিটা যদি আঁকা যায়, সেই মহিলা আর কোলে বসে থাকা ছোট্ট মেয়েটি, বছর দেড়েকের বলেই তো সে। ওদের ছবি যদি আমি আঁকতে পারি, তাহলে কেউ হয়তো চিনতে পারবে। হয়তো ওই মহিলার কোনো পরিচিত জন ছবিটা দেখে বুঝতে পারবে কে সে। সে একটা খাতা আর পেন্সিল নিয়ে চুপচাপ ছবি আঁকতে বসে পড়ল। কিন্তু যতই চেষ্টা করুক, কিছুতেই সেই মহিলার মুখটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছে না। মনে হচ্ছে মুখটা যেন তার স্মৃতির কুয়াশায় ঢাকা পড়ে গেছে। স্নিগ্ধা ভাবল, যদি কোনো দক্ষ আর্টিস্টকে দিয়ে ছবিটা আঁকানো যায়, তাহলে হয়তো কাজটা সহজ হবে। হঠাৎই তার মনে পড়ে গেল শান্তার কথা। যদি শান্তা কাউকে চেনে। সে ফোনটা হাতে নিয়ে শান্তাকে কল করল। ওপাশ থেকে শান্তা রিসিভ করতেই বলল, হ্যাঁ বল, কি হয়েছে? স্নিগ্ধা বলল, আচ্ছা, তোর চেনা কোনো আর্টিস্ট আছে? একটা ছবি আঁকাতে চাই। কার ছবি? জিজ্ঞাসা করল শান্তা। একজন মহিলা আর একটা ছোট্ট বাচ্চার। আমি নিজে আঁকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মন মতো ফুটিয়ে তুলতে পারছি না।
শান্তা বলল, আরে আমার ভাই স্কেচ আর্টিস্ট, খুব ভালো আঁকে, তুই চাইলে চলে আয়, ওর সাহায্য নিতে পারিস। তুই তো বাড়িতে থাকবি না, তোর তো অফিস আছে। তা ঠিক, কিন্তু মার ভাই থাকবে, ও একটু কাজে বেরিয়েছে, তবে 10টার মধ্যে ফিরে আসবে। তুই 10:30 বা 11টার মধ্যে চলে আয়। ঠিক তখনই তন্ময় ঘরে ঢুকল। স্নিগ্ধা ফোনে বলল, ঠিক আছে আসছি। তারপর ফোনটা কেটে দিল। তন্ময় জামাকাপড় পরছে। ঘরের বাতাসে ভারী একটা চাপা অস্বস্তি জমে আছে। একটা না বলা ঝড় যেন দরজার ওপারে অপেক্ষা করছে। মালিনী এসে টিফিন বক্স আর জল ভরা বোতল টেবিলে রাখতে রাখতে স্নিগ্ধার দিকে তাকালো। দৃষ্টি শান্ত, কিন্তু চোখের গভীরে একরকম ঠান্ডা তীক্ষ্ণতা। স্নিগ্ধার চোখে চোখ রাখল, কিন্তু ভেতরে কেঁপে উঠল। মালিনীর সেই তাকানো অস্বস্তিকরভাবে স্থির, যেন চুপচাপ বলছে, তুমি কিচ্ছু করতে পারবে না। মালিনী বেরিয়ে গেল, আর ঘরে রয়ে গেল সেই দৃষ্টির জ্বালা। তন্ময় ব্যস্তভাবে ব্যাগ গোছাচ্ছে, মাঝে মাঝে স্নিগ্ধার দিকে তাকাচ্ছে, কিন্তু চোখে অভিমান। স্নিগ্ধা জানে তন্ময় তার কথা বিশ্বাস করেনি। সে যে মালিনীকে নিয়ে সন্দেহ করছে, তন্ময় সেটা গুরুত্ব না দিয়ে উল্টে তার ওপর রেগে গেছে। তার বুকটা একটু চেপে এলো। আমি তো ভুল কিছু বলিনি, যা দেখেছি সেটাই বলেছি। তাহলে আমার কথা কেউ কেন বিশ্বাস করছে না, কেন গুরুত্ব দিচ্ছে না? তন্ময় ব্যাগে টিফিন বাটি আর জলের বোতল রেখে একবার পিছন ফিরে তাকালো। স্নিগ্ধাও তাকালো, কিন্তু মুখ ফিরিয়ে নিল অভিমানে, একরকম অভ্যস্ত যন্ত্রণায়। তন্ময় কিছু না বলে বেরিয়ে গেল। সে বুঝল না যে একজনকে বিশ্বাস করে আরেকজনকে সে আঘাত করছে। স্নিগ্ধা বাইরে যাওয়ার জন্য তৈরি হতে হতে ভাবল, শান্তাদের বাড়ি যাওয়ার আগে একবার রিনিদের বাড়ির পূর্ব পাশের বাড়িটায় যাব। রিনিদের সম্পর্কে যদি কিছু জানতে পারি। সে আলমারির ভেতর থেকে সেই খাতাটা বের করল। ভেতর থেকে জোড়া লাগানো ছবিটা সাবধানে তুলে একটা কাগজের খামে ভরল। তারপর সেটি ব্যাগে গুছিয়ে রাখল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজায় তালা লাগালো। চাবিটা ব্যাগে ঢুকিয়ে নিচতলায় নেমে বারান্দার দিকে এগোতেই মালিনী তাকে দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এলো। কপট উদ্বেগের ভঙ্গিতে জিজ্ঞাসা করল, কাউকে না জানিয়ে কোথায় যাচ্ছ বৌদি? স্নিগ্ধা কিছু বলল না, শুধু একবার তাকালো। চোখে এমন এক অভিব্যক্তি যার মানে মালিনী বোঝার আগেই স্নিগ্ধা হাঁটা দিল। বাড়ি থেকে বেরিয়ে স্নিগ্ধা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রিনিদের বাড়ির সামনের দিয়ে চলে গেল। একবার বাড়িটার দিকে তাকালো, চুপচাপ, অদ্ভুত নিস্তব্ধ। সে এগিয়ে গেল বাড়িটার পূর্ব পাশে অবস্থিত অন্য বাড়িটির সামনে। একটু ইতস্তত করে কলিং বেল চাপল। কিছুক্ষণ পর ধীরে ধীরে খুলে গেল দরজা। বেরিয়ে এলেন এক বয়স্কা মহিলা। মুখে একরকম নিঃসঙ্গতার ছাপ, কিন্তু চোখে কৌতূহল। তোমরাই কি সুবিদ্যে বাড়ির পাশের বাড়িটা কিনে নতুন এসেছ? স্নিগ্ধা হালকা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ মাসিমা, আপনার সঙ্গে একটু কথা ছিল। এসো এসো, ভেতরে এসো। স্নিগ্ধা ভেতরে গেল। ভদ্রমহিলা তাকে বসতে বললেন। স্নিগ্ধা বসে সরাসরি প্রশ্ন করল, আপনারা এখানে কত বছর ধরে আছেন? তা 10 বছর হবে। সুবীর বাবুরা এই বাড়িতে কতদিন ধরে আছেন? মহিলা একটু ভেবে বললেন, ওরা এই বাড়িটা কিনেছে প্রায় 4 বছর আগে। তারপর চারপাশে উঁচু পাঁচিল তুলে বড় লোহার গেট বসিয়েছে। ওরা কেমন? ভালোই বলা যায়, তবে কারোর সঙ্গে ওরা মেশে না। পাড়ার ছেলে ছোকরারা চাঁদা চাইলে চুপচাপ দিয়ে দেয়।
পাড়ার কেউ নিমন্ত্রণ করলে গৌতম যেত, চুপচাপ খেয়ে উপহার দিয়ে ফিরে আসতো। কারোর সঙ্গে বেশি কথা বলে না। স্নিগ্ধা এবার আসল প্রশ্নে এলো, আপনি ওদের বাড়ির দিকে কখনো কোনো অস্বাভাবিক আওয়াজ শুনেছেন, যেমন কান্না, চিৎকার বা সাপের ফোঁসফোঁস শব্দ? মহিলা একটু থমকে গেলেন, চোখে স্পষ্ট বিস্ময়। না তো, তুমি কিছু শুনেছ কি? সেই জন্যই কি পুলিশ ডেকেছিলে সেদিন? স্নিগ্ধা একটু থেমে বলল, আপনি সুবীরবাবুর মেয়ে বুলি সম্পর্কে কিছু জানেন? না, আগে এই বাড়িতে ধীরেনবাবু আর ওনার স্ত্রী আর গৌতম থাকতেন। আর একজন কাজের মহিলা থাকতো, ছাদ থেকে কয়েকবার দেখেছি, বাইরে তেমন বেরোতো না। সুবীর তার স্ত্রী আর মেয়ে এখানে 6-7 মাস হলো এসেছে, তখন থেকে দেখছি নতুন এই মেয়েটা কাজ করছে। পুরনো কাজের মহিলাটা কোথায় থাকে জানেন? না, ও এখানকার নয়। আপনি জানেন সুবীরবাবুরা এর আগে কোথায় থাকতেন? না। স্নিগ্ধা ব্যাগ থেকে কাগজের খামটা বের করে জোড়া লাগানো ছবিটা বের করলো। তারপর ছবিটা বয়স্কা মহিলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই লোকটাকে আপনি চিনতে পারেন? মহিলা চোখের চশমা পরলেন, ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, না তো, লোকটিকে কখনো দেখিনি। তবে ছবির এই মহিলা তো সুবীরবাবুর স্ত্রী, তাই না? স্নিগ্ধা হ্যাঁ সূচক মাথা নাড়ল। স্নিগ্ধা এবার জিজ্ঞাসা করলো, একটা কালো বাইক মাঝে মাঝে ওদের বাড়িতে ঢুকে, আপনি জানেন কে আসে? বয়স্ক মহিলা মাথা নেড়ে বললেন, জানি নে মা, বাইকটা তো মাঝে মাঝে দেখি, তবে বাইক চালক আর বাইকের পিছনে যারা বসে থাকে তাদের চিনি না। শুনেছি সুবীররা ওষুধের ব্যবসা করে, তাই হয়তো মালপত্র আনা নেওয়া বাইকের পিছনে করে। স্নিগ্ধা উঠে দাঁড়ালো। আপনাকে ধন্যবাদ মাসিমা, দরকার হলে আবার আসবো। চা খেয়ে যাও মা। না মাসিমা, পরে একদিন আসবো, আপনিও একদিন আমাদের বাড়িতে যাবেন। ভদ্রমহিলা এবার আরেকটু কৌতূহলী হয়ে বললেন, তুমি এত প্রশ্ন করছো কেন গো? কিছু হয়েছে নাকি? স্নিগ্ধা হেসে বলল, না না, এমনি। তারপর ধীর পায়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। স্নিগ্ধা হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে এসে পৌঁছলো। একটা অটোয় উঠে বসলো। গন্তব্য শান্তাদের বাড়ি। অটোটা চলার একটু পরেই একটা দমকা হাওয়া এলো। সঙ্গে সঙ্গেই স্নিগ্ধার কোলের ওপর পড়ল কিছু একটা। সে চমকে উঠল, তাকিয়ে দেখল সেই ছবিটা। হ্যাঁ, ঠিক সেই ছবিটা, যেটা সেদিন অন্ধকারে তার পায়ের কাছে এসে পড়েছিল আর চোখের সামনেই উড়ে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। স্নিগ্ধার শরীরে কাঁটা দিল। ছবিটা সে হাতে তুলল। একজন 25-26 বছরের শাড়ি পরা মহিলা বছর দেড়েকের একটু শিশুর হাত ধরে আছে। মহিলা আর শিশুটির নিম্নাঙ্গে এখন আর লালচে দাগের মতো নেই, যেন কেউ পরিষ্কার করে মুছে দিয়েছে। সে বুঝতে পারল সেই মহিলা আত্মা ছবিটা ফেরত দিয়েছে। আত্মা তার আশেপাশেই আছে, দেখতে পাচ্ছে না, কিন্তু উপস্থিতি টের পাচ্ছে। স্নিগ্ধা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল, যার জন্য শান্তাদের বাড়িতে যাচ্ছিল তা সে পেয়ে গেছে, তাই সে আর যাবে না। সে তাড়াতাড়ি অটোওয়ালাকে বলল, দাদা, অটোটা থামান। অটো থামতেই স্নিগ্ধা নেমে পড়ল। এবার সে টোটোতে করে সরাসরি স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনে পৌঁছে টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। যাদবপুরের দিকে একটা লোকাল ট্রেন এসে থামল। স্নিগ্ধা ধীরে ধীরে উঠে বসলো জানলার ধারে। ট্রেন চলতে শুরু করলো। বুকের ভেতর একরকম ধুকপুকানি। ছবি দুটো যেন এক অদৃশ্য ভার হয়ে চেপে রয়েছে তার ওপর। জানলা দিয়ে ঢুকছে ঠান্ডা হাওয়া, চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে চিন্তার ভেতর। স্নিগ্ধা ভাবল, যদি ছবির মানুষগুলোকে কেউ চিনতে পারে
তবে খুলে যেতে পারে এই রহস্যের প্রথম দরজাটা। এই আশাতেই সে চুপচাপ ট্রেনের জানলার ধারে বসে রইল, অজানা গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতে। ট্রেনটা ধীরে ধীরে যাদবপুরের দিকে এগিয়ে চলেছে। জানলার বাইরে রোদ আর হাওয়ার মিশ্র আলো মাঝে মাঝে ঝলকানি দিয়ে এসে স্নিগ্ধার গায়ে পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে। স্নিগ্ধা চুপচাপ জানলার বাইরে তাকিয়ে ভাবতে লাগলো, রিনিদের বাড়ির দিক থেকে এখন আর কোনো সাপের ফোঁস আওয়াজ বা সেই মহিলার করুণ আর্তনাদ শুনতে পাই না। আত্মাটিও আর আসছে না। অথচ শ্বশুরমশাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দিন বাইরে বেরিয়ে পথে সেই আত্মার কথা শুনেছিলাম। এমনকি আজ সকালেও রাস্তায় হালকা আর্তনাদের আওয়াজ কানে এসেছিল। অটোতেও ছবিটা উড়ে এসেছে হাওয়ায় আমার কোলে। তাহলে কি আত্মা এখন আর রিনিদের বাড়ির ভেতরে যেতে পারছে না? রিনিরা কি টের পেয়েছে তাদের বাড়িতে অশরীরী আত্মার উপস্থিতি? তাই কি তারা কোনো তান্ত্রিক দিয়ে কিছু করিয়েছে যাতে ওই অশরীরী সত্তাগুলো আর তাদের দিকে না যায়? নিশ্চয়ই কিছু একটা করেছে, না হলে ওদিককার সেই শব্দ, সেই উপস্থিতি সব হঠাৎ এভাবে মিলিয়ে গেল কেন? ঠিক তখনই পাশের সিটে বসা এক মহিলা উঠে পড়লেন। তার জায়গাটা একটা তরুণী এসে বসল। মেয়েটি মোবাইলে একটি ভিডিও চালিয়েছে। তাতে দেখা যাচ্ছে কালো পোশাক পরা এক তান্ত্রিক, চোখ দুটো জ্বলছে অদ্ভুত আলোয়। স্নিগ্ধার চোখ পড়তেই বুকের ভেতর কেমন হিম হয়ে গেল। কালো পোশাক তো অশুভ শক্তির প্রতীক। মালিনী দিও সব সময় কালো পোশাক পরে। তাহলে কি মালিনী দিও কোনো অশুভ শক্তির সঙ্গে যুক্ত? নাকি কালো শুধু তার পছন্দের রং? সে কি মন্ত্রতন্ত্রের সাহায্যে আমাদের বাড়ির সবাইকে নিজের বশে এনেছে? চিন্তার ভেতরই স্নিগ্ধার গায়ে কাঁটা দিল। ট্রেন যাদবপুর স্টেশনে ঢুকছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো আর তাড়াতাড়ি নেমে গেল প্ল্যাটফর্মে। স্নিগ্ধা যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে চারিদিকে তাকালো। তারপর কয়েকজনকে জিজ্ঞাসা করতে লাগলো, মেঘমল্লার অ্যাপার্টমেন্টটা কোথায় জানেন? সামনেই দেখা গেল উঁচু লোহার গেট, যার দুই ভাগের বড় প্যানেল আছে। চকচকে ফলকে লেখা মেঘমল্লার অ্যাপার্টমেন্ট। গেটের পাশে দারোয়ান বসে আছে, হাতে মোটা রেজিস্টার। স্নিগ্ধা এগিয়ে গিয়ে বলল, আমি ভেতরে যেতে চাই। দারোয়ান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। দেখুন, ভেতরে এভাবে কেউ ঢুকতে পারে না। স্নিগ্ধা কিছুটা ইতস্তত করে জিজ্ঞাসা করল, এখানে কি মলয় দাস আর তার ছেলে রিপন দাস থাকেন? দারোয়ান বললেন, হ্যাঁ থাকেন, বি ব্লকের 3 তলায়। স্নিগ্ধা নরম গলায় বলল, আমি ওনাদের পরিচিত, প্লিজ যদি একটু ভেতরে যেতে দেন। তার গলায় অনুরোধের সুর, কিন্তু চোখে এক ধরনের অস্থিরতা। দারোয়ান বলল, এখানে ভিআইপি লোকেরা থাকে, এভাবে তো ভেতরে যাওয়া যায় না, আগে ফোনে জানাতে হবে। আমি এক্ষুনি ফোন করে দেখি। সে পকেট থেকে মোবাইলটা বের করতে যাচ্ছে। হঠাৎ স্নিগ্ধার মনে হলো, ফ্ল্যাটটা যেহেতু সুবীর কিনে দিয়েছে, তাই রিনির বাবা মা বা ভাই আমাকে কোনো তথ্য দেবেন না, বরং আমার কথা সুবীরদের কাছে পৌঁছে যাবে, আর এতে আমার উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই সে তাড়াতাড়ি বলল, না না, ফোন করার দরকার নেই। তার গলায় তাড়াহুড়ো আর অস্বস্তির ছাপ স্পষ্ট। দারোয়ান থেমে গিয়ে কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালো। স্নিগ্ধা কাঁধের ব্যাগ খুলে ছবি দুটো বের করলো, দারোয়ানের সামনে ধরে বলল, এই মানুষগুলোকে আপনি চেনেন? দারোয়ান ছবি দুটো ভালো করে দেখে একটু অবাক হয়ে বলল, এই ম্যাডামকে তো চিনি, উনি প্রায় আসেন এখানে, মলয়বাবুর মেয়ে উনি, বাকিদের চিনি না। স্নিগ্ধা ছবির বাচ্চাটার দিকে আঙুল দেখিয়ে বলল, এই ছোট্ট মেয়েটা, এ তো মলয়বাবুর নাতনি, এখানে নিশ্চয়ই আসে।
দারোয়ান মাথা নাড়ল। না না ম্যাডাম, একাই আসেন উনি। মাঝে মাঝে ওনার হাজব্যান্ডও আসেন, কিন্তু এই বাচ্চাটাকে কখনো দেখিনি। স্নিগ্ধা একটু চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শান্ত গলায় জিজ্ঞাসা করল, মলয়বাবুর ফ্ল্যাটে আর কে কে থাকেন? দারোয়ান এবার কপালে ভাঁজ ফেলে ভুরু কুঁচকে স্নিগ্ধার দিকে তাকালো। সন্দেহ ভরা গলায় বলল, আপনি এত প্রশ্ন করছেন কেন? আপনি যদি সত্যিই ওনাদের পরিচিত হন, তাহলে তো ওনাদের সম্পর্কে সব জানার কথা। স্নিগ্ধার মনটা ভারী হয়ে গেল। কিছু না বলে ধীরে ধীরে ঘুরে গেট থেকে সরে আসার জন্য সবে দুপা বাড়িয়েছে, ঠিক তখনই ভেতরের দিক থেকে একটা গাড়ি এগিয়ে এসে হর্ন বাজালো। স্নিগ্ধা ফিরে দাঁড়ালো। গেটের দারোয়ান তাড়াতাড়ি উঠে গেট খুলে দিল। গাড়িটা এসে থামল গেটের সামনে। চকচকে কালো বডি, অন্ধকার টিনটেন কাচ, চাকায় রোদে রূপালি ঝিলে। গাড়ি থেকে নামলেন একজন বয়স্ক ভদ্রলোক, লম্বা, ফর্সা, গাম্ভীর্যপূর্ণ মুখশ্রী। বয়স হলেও তার মুখে অদ্ভুত এক দীপ্তি। চোখে চিকন ফ্রেমের চশমা, কপালের ডান পাশে চুলের কাছাকাছি একটা তিল, যেন এক চেনা চিহ্ন, কোথাও যেন দেখেছে। লোকটি দারোয়ানের পাশে গিয়ে নিচু গলায় কিছু বলছেন। কথার ফাঁকে একবার চোখ তুলে তাকালেন স্নিগ্ধার দিকে। সেই দৃষ্টি অদ্ভুত, যেন চিনে ফেলেছেন, অথচ ইচ্ছে করে কিছু বলছেন না। তারপর গাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ ঠোঁটে একটা হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। লোকটি চশমা খুলে স্নিগ্ধার দিকে সোজা তাকালেন। চোখে অদ্ভুত ঝলক, যেন অজানা কোনো সংকেত দিচ্ছেন। তারপর আবার চশমা পরে গাড়ির দরজা খুলে ভেতরে বসলেন। ইঞ্জিন গর্জে উঠল আর গাড়িটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রোদের ভেতর। স্নিগ্ধা এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। বুকের ভেতর হালকা কম্পন। এই চোখ দুটো, এই তিল, কোথায় যেন দেখেছে সে, কিন্তু কোথায় মনে পড়ছে না কিছুতেই। দারোয়ান গেট বন্ধ করতে করতে বিরক্ত গলায় বলল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? সরে যান। স্নিগ্ধা কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো। পেছনে পড়ে রইল মেঘমল্লার অ্যাপার্টমেন্টের উঁচু গেটটা। বাতাসে হালকা গরম, তবু তার শরীর কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। মনটা ভারী হয়ে উঠছে ক্রমে। মাথার ভেতর একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, লোকটা এমনভাবে আমার দিকে তাকালো কেন? সেই হাসির মানে কি ছিল? আমি কোথায় ওনাকে দেখেছি আগে? যাদবপুর স্টেশনে পৌঁছে স্নিগ্ধা ট্রেনে উঠে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করলো ধীরে ধীরে, যেন সময়ও টেনে নিয়ে যাচ্ছে তাকে অজানার দিকে। সোনারপুরে নেমে সে রোদ ঝলসানো প্ল্যাটফর্ম পেরিয়ে বেরিয়ে এলো স্টেশনের গেট দিয়ে। একটু খোঁজাখুঁজি করেই খুঁজে পেল ছোট্ট একটি বোর্ড, স্টুডিও ছায়াপথ। অন্ধকার চেরা গলির মধ্যে এক পুরনো ঘরে স্টুডিওটা। ভেতরে এক মধ্যবয়স্ক মানুষ বসে আছেন। টেবিলের ওপর কিছু পুরনো নেগেটিভ আর অ্যালবাম ছড়িয়ে। স্নিগ্ধা ব্যাগ থেকে দুটো ছবি বের করে তার সামনে রাখল। এই ছবিগুলো কি আপনার স্টুডিওতে তোলা? লোকটা চশমা পরে ছবিগুলো ভালো করে দেখল। তারপর একটা ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, এই ছবিটায় আমাদের স্টুডিওর নাম আছে। হ্যাঁ, এটা এখানেই তোলা। কিন্তু আর একটা, না, ওটা আমাদের নয়। স্নিগ্ধা শান্ত গলায় জিজ্ঞাসা করল, ছবির এই মহিলা আর বাচ্চাটিকে আপনি চেনেন? লোকটি ছবিটির দিকে চোখ রেখে কিছুক্ষণ চুপ করল, তারপর মাথা নাড়ল। না, চিনি না। প্রতিদিন কত লোক আসে, ছবি তোলে, চলে যায়। ছবিটা পুরনো মনে হচ্ছে।
স্নিগ্ধার বুকের ভেতর কেমন হালকা ব্যথা করল। সে ছবি দুটো ব্যাগে রেখে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। রোদ যেন হঠাৎ আরও ঝলসে উঠেছে, বাতাসও গরম আর ভারী। সে নিজেকে বলল, এখন হরিতলায় যেতে হবে, রিনির বাবা মা যেখানে আগে থাকতো। হয়তো ওখানে কোনো সূত্র পাবো, যদি কেউ চিনতে পারে রিনির পাশের পুরুষটিকে। সে অটোতে উঠে বসে জানলার বাইরে তাকালো। চারদিকে দৃশ্য যেন কেমন ঝাপসা লাগছে, গরমে ঘাম গড়িয়ে পড়ছে, অথচ বুকের ভেতর ঠান্ডা শূন্যতা। হঠাৎ অটোটা ব্রেক কষল। একজন যাত্রী নেমে ভাড়া দিচ্ছে চালককে। ঠিক তখনই স্নিগ্ধার চোখ পড়ল রাস্তায়। একটা ছোট্ট মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে গলির ভেতর দিয়ে। স্নিগ্ধার নিঃশ্বাস আটকে গেল। ওই মুখটা, ওই হাঁটার ভঙ্গি, ঠিক বুলির মতো। সে চোখ কচলালো, আবার তাকালো। মেয়েটি থেমে একবার পিছনে তাকালো। সেই করুণ চাহনি, সেই মুখের রেখা, একদম এক। স্নিগ্ধার মনে পড়ল সেই দিনটার কথা, যেদিন শ্বশুরমশাইকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। তখনও ঠিক এই মেয়েটিকে রাস্তায় দেখেছিল। ছুটে গিয়ে ডাকতে চেয়েছিল, শোনো, দাঁড়াও। কিন্তু মেয়েটি তখন চোখের পলকে মিলিয়ে গিয়েছিল। আজ আর সে তাকে চোখের আড়াল হতে দেবে না। স্নিগ্ধা অটো থেকে লাফিয়ে নামল। চালক কিছু বলার আগেই সে ব্যাগ থেকে একটা 20 টাকার নোট এগিয়ে দিয়ে মেয়েটির দিকে চলা শুরু করলো। অটোওয়ালা অবাক হয়ে বলল, ম্যাডাম, বাকি টাকাটা নিয়ে যান। কিন্তু স্নিগ্ধা কিছুই শুনল না। সে ততক্ষণে গলির ভেতরে ছুটে পড়েছে, বুলির মতো দেখতে সেই মেয়েটির পিছন পিছন। রোদে তার ছায়া লম্বা হয়ে মাটিতে ছড়িয়ে পড়ছে, আর বাতাস যেন আবার ভেসে আসছে সেই পরিচিত করুণ আর্তনাদের সুর। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 43 থেকে 45 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।